নিশাত একা থাকে একটি ভাড়া বাসায়। পুরান ঢাকার এক পুরনো দালানে ছোট্ট একটা রুম, জানালার পাশে একটা আয়না যেটা আগের ভাড়াটে রেখে গেছে। প্রথম রাতে নিশাত দেখে ঘুম ভেঙে গিয়েছিল কারো ফিসফেসানি শুনে। চারদিকে তাকিয়ে কিছু দেখতে পায়নি। আয়নার দিকে তাকিয়েছিল, নিজের প্রতিবিম্ব ছাড়া কিছু না। পরদিন ক্লাসে গিয়ে বন্ধুদের বলে, আমি রাতে কিছু অদ্ভুত শুনেছি। রুবি বলে, পুরান ঢাকার এইসব বাড়িতে আগেও অনেক ঘটনা শুনেছি, তুই আয়নার সামনে দাঁড়িয়ে কিছু বলে দেখ। রাতে নিশাত সাহস করে আয়নার সামনে গিয়ে বলে, কেউ থাকলে একটা ইশারা দাও। কয়েক সেকেন্ড কিছু না, তারপর হঠাৎ তার প্রতিবিম্ব মাথা ঘুরিয়ে ফেলে, অথচ সে নিজে স্থির দাঁড়িয়ে। নিশাত চমকে যায়। তারপর থেকে প্রতি রাতেই কিছু না কিছু ঘটতে থাকে। কখনো আয়নায় নিজের চোখে অদ্ভুত অন্ধকার, কখনো গালে আঁচড়ের দাগ, অথচ আয়নার বাইরে কিছু নেই। একদিন আয়নার সামনে সে বসে কাঁদতে কাঁদতে বলে, তুমি কে? আমি কি করেছি? প্রতিবিম্ব বলে, আমি নিশাত। সে বলে, না, আমি নিশাত। আয়নার ভেতর থেকে আওয়াজ আসে, আমি সেই নিশাত যাকে ফেলে রেখে তুই বড় হয়েছিস। নিশাত চিৎকার করে বলে, আমি কিছু জানি না। প্রতিবিম্ব বলে, জানিস, আমি ছিলাম ৮ বছর বয়সে তোর ভেতরে থাকা ভয়। যেদিন বাবা মারা গেল সেদিন তুই চুপ করে গিয়েছিলি, কান্না চেপে রেখেছিলি। আমি সেদিন আয়নার দিকে তাকিয়ে বলেছিলাম, কেউ আমার কান্না শুনছে না, কেউ না। সেই থেকে আমি এ আয়নার মাঝে থেকে গেছি। নিশাত বুঝতে পারে, এতদিন নিজের ভয়কে সে ফেলে রেখেছিল আয়নার একপাশে। প্রতিবিম্ব বলে, এবার সময় হয়েছে তুই আমাকে ফেরত নিস, অথবা আমি তোর জায়গা নিই। নিশাত বলে, আমি যদি তোর যন্ত্রণাকে স্বীকার করি, যদি মানি আমি ভয় পেয়েছিলাম, তাহলেই কি তুই আমাকে ছেড়ে যাবি? আয়নার ভেতর থেকে এক ফিসফিস আওয়াজ আসে, মানলেই মুক্তি। নিশাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলে, আমি ভয় পেয়েছিলাম, আমি কাঁদতে পারিনি, আমি চিৎকার করতে পারিনি, আমি এখন মানছি আমি দুর্বল ছিলাম। আয়নার কাঁচ ফাটতে থাকে, আলো নিভে যায়, একটা ঠান্ডা বাতাস চলে যায় মুখ দিয়ে। আলো ফিরে আসতেই আয়নায় শুধু একটাই প্রতিবিম্ব নিশাতের। তার গাল ভেজা, কিন্তু হাসছে। সে জানে সে আজ নিজেরই একটাকে মুক্ত করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি জানি আমি নিশাত, আর আয়নার ভেতর যে আছে সেও আমি, কিন্তু আমি সেই আমি নই। পরদিন সকাল থেকেই আয়নার কাঁচ ফাটতে থাকে অল্প অল্প করে। তার ওপর জমে থাকে পানি, গায়ের রোম খাড়া হয়ে ওঠে এক অজানা ঠান্ডায়। বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করতে মন বসে না। বারবার মনে পড়ে আগের রাতে যা বলেছিল আয়নার ভেতরটা। বাড়ি ফিরে দেখি ঘরের বাতি জ্বলছে না, সুইচ কাজ করছে না। আয়নার দিকে তাকাতেই দেখি তার মাঝখানে আগুনের মতো লাল ছোপ ছোপ রং। আমি ভয় পাই না, বরং চুপ করে বসে থাকি আয়নার সামনে। আয়নার ছায়া বলে, এবার তুই বুঝতে পারছিস, ভয় মানে আমি তোরই তৈরি। আমি তোকে রক্ষা করতাম। তুই যেদিন কান্না চেপে রাখতি, আমি তোর হয়ে কাঁদতাম। আমি জিজ্ঞেস করি, তাহলে কেন এখন ফিরে আসছিস? সে বলে, কারণ তুই এখন নিজেকে এত শক্ত ভাবিস যে আমাকে ভুলে গেছিস। আমি তোকে তোর সব দুর্বলতা থেকে বাঁচিয়েছিলাম, এখন তুই আমাকে ছেড়ে দিয়ে নিজের শক্তি দেখাচ্ছিস। আমি বলি, তাহলে এখন তুই কি চাস? সে বলে, শুধু একটা কথা, তুই আমাকে মেনে নে। আমি তো তোরই অংশ, আমি গেলেই তুই ভেঙে পড়বি। আমি উত্তর দিই, যদি তুই আমারই অংশ হস তবে তুই আমার নিয়ন্ত্রণে থাকবি, না তুই আমায় চালাবি? সে হেসে ওঠে, আয়নার কাঁচ ভেঙে যায়, এক ফালি অংশ বেরিয়ে এসে নিচে পড়ে চুপচাপ। আমি তাকিয়ে থাকি আয়নার টুকরোর দিকে, তার ভেতর আমার মুখ নেই। সেই রাতে ঘুম ভেঙে দেখি আমি আছি আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমি তো বিছানায় ছিলাম। আমি চিৎকার করি, আয়নার আমি বেরিয়ে এসেছি। আয়নার আমি বলি, ফিরে যা, কিন্তু সেও চিৎকার করে বলে, আমি তুই। আমি টেবিল থেকে লাল কাপড়ে মোড়া সেই পুরনো আংটি বের করি, যেটা দাদি দিয়েছিল, বলেছিল ভয় পেলে এটা পরে থাকিস। আংটি হাতে পড়তেই একটা আলো ছড়িয়ে পড়ে আয়নার কাছে, একটা ফাটল তৈরি হয়।
আয়নার ভিতর সেই আমি ছটফট করে বলে, আমি আসল আমি, তুই ভুল। আমি বলি, না, তুই আমার অতীত, আমি এখনকার আমি, আর আমি তোর ভেতরে থাকব না। আলোর ভেতর থেকে এক শিশুর গলা আসে, আমি আর কাঁদব না, আমি ঘুমোব। সব কিছু শান্ত হয়ে যায়, ঘর ঠান্ডা, আলো ফিরে আসে, আয়নায় দেখি শুধু নিজেকে। আমি জানি এটা শেষ নয়, কিন্তু আমি জানি এবার আমি কে। ভোরে ঘরের মেঝেতে পড়ে থাকা আয়নার ভাঙা টুকরো একটাও নেই, শুধু এক কোণে পড়ে আছে সেই লাল কাপড় মোড়া আংটি, আর পাশে এক লাইন লেখা, আমি এখন ঘুমিয়ে আছি। আয়না ভেঙে যাওয়ার পর আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। কিন্তু মানুষ যতই নিজের ভয়কে ভুলে যেতে চায়, ভয় ঠিকই নিজের নতুন রূপে ফিরে আসে। 3 দিন শান্তিতে কাটার পর এক সন্ধ্যায় হস্টেলে আমার রুমমেট নীলা এক পুরনো আয়না নিয়ে আসে। বলল ওর এক আত্মীয়ের বাসা থেকে এনেছে ঘর সাজাতে। আয়নাটা ঘরের এক কোণে রাখা হয়, দেখতে প্রায় আগেরটার মতোই, তবে বেশি ধুলো মাখানো। রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ সেই আয়নার দিকে তাকিয়ে দেখি আমার প্রতিফলন একটু ঝাপসা। ভেবেছিলাম আলো কম, তাই এমন দেখাচ্ছে। কিন্তু রাত বাড়তেই বাতাস ভারী হতে থাকে, আয়নার সামনে রাখা বইগুলো পড়ে যায়, আর আয়নার গায়ে নিজে নিজেই আঁকা হতে থাকে 3টে অক্ষর, NIS। আমি বোঝার আগেই আয়নার মধ্যে সেই চেনা গলা বলে ওঠে, আমি ঘুমিয়েছিলাম, তুই আমায় জাগিয়ে তুলেছিস। আমি পেছনে তাকাই, কিন্তু কেউ নেই। আয়না এবার শুধু আমার চোখ নয়, বরং একাধিক মুখ ঘুরে ফিরে বেরোতে চাইছে। আমি ভয় পাই না, কারণ আমি জানি ভয় যখন চেনা হয়ে যায় তখন সে আর ভয় থাকে না। আমি আয়নার সামনে বসে বলি, কে আছিস বল। একটা নারী কণ্ঠ বলে, আমি সেই যাকে 3 বছর আগেই ভুলে গেছিস। আমি বলি, আমি কাউকে ভুলিনি। সে বলে, তোর ছোটবেলার বান্ধবী রাবিয়া, যাকে তুমি এক বাস দুর্ঘটনায় হারিয়েছিলে। মনে আছে তুই একবার আয়নায় বলেছিলি, যদি তুই ফিরে আসতে পারতিস তাহলে আমার সব দুঃখ কমে যেত। আমি স্তব্ধ হয়ে যাই, মনে পড়ে সেই পুরনো কথা। আমি বলেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে। রাবিয়া বলল, তোর ডাকে আমি এসেছিলাম, কিন্তু তুই যখন আর আমায় স্মরণ করিস না, তখন আমি এই আয়নায় আটকে গেছি। আমি বলি, তুই চাইলে মুক্তি পাবি, বল কি করতে হবে। সে বলে, সত্যিটা স্বীকার কর। আমি ফিরে এলেও তুই আমায় দেখতিস না। তুই ভয় পেতে শুরু করেছিলি, কারণ আমার মুখ আর আগের মতো ছিল না। আমি চোখ বন্ধ করে বলি, হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম, কারণ মৃত কেউ ফিরে এলে সেটা আনন্দ নয়, বরং অস্বস্তি, আর আমি সেই অস্বস্তি থেকে পালিয়ে গিয়েছিলাম। রাবিয়া বলে, এবার আমি মুক্তি হতে পারি। আয়নার ভেতর আলো ছড়িয়ে পড়ে, ঘর গরম হয়ে যায়, তারপর আবার ঠান্ডা। আয়নার কাছে কুয়াশা জমে যায়, আর তার মাঝে লেখা হয়, থ্যাংক ইউ। পরদিন সকালে আয়নার কাঁচ একদম পরিষ্কার, একদম সাধারণ আয়নার মতো। নীলা বলে, আয়নাটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমি চুপ করে থাকি, কারণ আমি জানি এই আয়নাটা শুধু একটা আয়না নয়, এটা স্মৃতির দরজা, ভয় আর সত্যির মুখোমুখি হবার এক প্রতিচ্ছবি। আমি জানি আমি এখন ভয় পাই না। আমি আয়নায় তাকিয়ে নিজের চোখে চোখ রাখি, সেখানে এখন শুধুই আমি। সবকিছু শান্ত হয়ে গিয়েছিল। আয়নাটা ছিল একদম সাধারণ আয়নার মতো। প্রতিদিন সকালে আয়নায় মুখ দেখে চুল আঁচড়ে বের হয়ে যেতাম। রাতে ফিরেও সে আয়না আর কিছু বলে না। কিন্তু ভয় কখনো একেবারে শেষ হয় না। হঠাৎ একদম ক্লাসে বসে আছি, এমন সময় নীলার ফোনে একটা ভিডিও চলে আসে। সে কাঁপতে কাঁপতে আমাকে ডাকে। ভিডিওতে দেখা যায় আমাদের ঘরে রাখা সেই আয়নার সামনে কেউ বসে আছে, মাথা নিচু, চোখ ঢাকা, চারদিকে মোমবাতি জ্বলছে, আর আয়নায় যেন ছায়া নড়ছে। আমি বলি, এটা কবে রেকর্ড করেছিস? নীলা বলে, আমি করিনি, আজ সকালে আমার গুগল ড্রাইভে এই ভিডিও পাওয়া গেছে। আমি মুখে কিছু না বললেও বুঝতে পারি আয়নার ভেতরের কিছু এখনও ঘুমায়নি। সেই রাতে আয়নার সামনে গিয়ে আমি বসি। চারদিক অন্ধকার,
আয়নার কাছে ধীরে ধীরে জমে ওঠে এক শিশুর মুখ। সে বলে, তুমি ভয় পাও না, তাই না? আমি বলি না। সে বলে, তাহলে চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করি। হঠাৎ কানে ভেসে আসে নদীর শব্দ, কারো কান্না, আরেকটি পরিচিত নাম, রুহি, আমার ছোট বোন। সে ছোট বয়সে একবার পুকুরে পড়ে গিয়েছিল। ওর মুখ এখন আমার মনে নেই। আমি চোখ খুলে দেখি আয়নায় ছোট্ট রুহির মুখ। সে বলে, তুই তোর বোনকে ভুলে গেছিস? আমি বলে উঠি, না, আমি ভুলিনি। সে বলে, তুই ভয় পেয়েছিলি, তুই আমাকে দেখতে পারিস না, কারণ আমি শেষবার যেভাবে ছিলাম সেই মুখ এখনও তোর মনে পড়ে না। আমি বলি, আমি তোমাকে অনুভব করি। রুহি বলে, তাহলে তুই কেন আয়নার দিকে তাকাতে ভয় পাও না? আমি বলি, কারণ এখন আমি জানি আয়নার মাঝে যা দেখি সেটা শুধু অতীত নয়, সেটা দায়, সেটাও ভালোবাসা। রুহি বলে, তাহলে আমাকে জড়িয়ে ধর। আমি আয়নার দিকে হাত বাড়াই। আয়নার কাঁচ ঠান্ডা, তারপর ধীরে ধীরে গলে যায় শিশুর স্পর্শে। মনে হয় আমি সত্যিই রুহিকে জড়িয়ে ধরেছি। হঠাৎ আয়নায় আলো ছড়িয়ে পড়ে, ঘরের বাতি জ্বলে ওঠে। আমি আবার একা। আয়নার কাঁচে আবার কিছু লেখা নেই, শুধু একটুখানি উষ্ণতা। পরদিন সকালে নীলা বলে, তোর মুখ একদম আলাদা লাগছে, শান্ত আর একরকম পরিপূর্ণ। আমি আয়নায় দেখি নিজেকে, যেন ভেতরে সব ভয় ধুয়ে গেছে। তবে আমি জানি আয়নাটা এখনও আছে, আর আমি জানি সে শুধু একটা কাজ নয়, আত্মার স্মৃতি যার মাঝে জমে থাকে। এখন আমি ভয় পাই না, এখন আমি নিজেকে দেখতে শিখেছি। সবকিছু যখন একদম স্বাভাবিক মনে হচ্ছিল, তখনই এলো সেই রাত, যার পর আমি বুঝলাম আয়নার গল্প শেষ হয়নি। সেই রাতে নীলা ঘরে ছিল না। আমি একা ঘরে ফিরে দরজা খুলেই দেখি আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢেকে আছে। আমি চিৎকার করে বলি, তুমি কে? সে কিছু বলে না, ধীরে ধীরে আয়নার কাছে মিলিয়ে যায়। আমি কাছে যাই, আয়নার কাছে শুধু আমার প্রতিচ্ছবি। আমি ভাবলাম হয়তো কল্পনা করছি, কিন্তু তখনই আয়নার এক কোণে ভেসে ওঠে একটা নাম, জান্নাত। সেই নামটা আমার চেনা। বেশ কয়েক বছর আগে এক আত্মহত্যার খবর পড়েছিলাম পত্রিকায়। মেয়েটি ছিল মানসিকভাবে অসুস্থ। তার মাকে বারবার বলেছিল কেউ তাকে ডাকছে আয়নার ভেতর থেকে। তারপর একদিন সে নিখোঁজ হয়ে যায়। পরে তার দেহ পাওয়া যায় এক পরিত্যক্ত বাড়ির ভেতর, যেখানে শুধু একটা পুরনো আয়না ছিল। আমি হঠাৎ কাঁপতে থাকি, কারণ সেই ছবিতে যে আয়নাটা ছিল সেটা ঠিক আমার ঘরের আয়নার মতো। আমি খুঁজে দেখি আমার ল্যাপটপে সেই পুরনো খবরটা এখনও আছে। ছবিটা বড় করে দেখি, আয়নার কাছে তখনও একটা হাত স্পষ্ট দেখা যাচ্ছে। একসাথে মনে পড়ে আয়নার গায়ে তখন যে লাইনটা লেখা হয়েছিল, ঘুমিয়ে আছি। সেই ঘুম শেষ হয়েছে। রাত বাড়ে, ঘরের বাতি নিভে যায়। হঠাৎ জানালার পর্দা নড়তে থাকে। আয়নার কাছে আবার সেই মেয়ে ফিরে আসে। তার চোখের জায়গা কালো ফাঁকা। সে বলে, তুমি কি আমাকে খুঁজছ? আমি বলি, না, তুমি কেন এসেছ? সে বলে, তুমি তো সেই আয়নাটা খোলা রেখেছ। তুমি তো জানো এটা দরজা, আর দরজা খুলে রাখলে কেউ না কেউ তো আসবেই। আমি বলি, তুমি জান্নাত, তাই না? সে বলে, জান্নাত হারিয়ে গেছে, আমি এখন শুধু তার ছায়া। আমি বলি, তুমি কি চাও? সে বলে, আমি চাই কেউ আমায় মনে রাখুক, আমি চাই কেউ আমার গল্প জানুক, আমি চাই কেউ আমার জায়গা নিক। আমি পেছনে সরে আসি, আয়নার কাছে ফাটল ধরে। সে বলে, তুমি ভয় পাচ্ছ না, কারণ তুমি জানো ভয় কাকে বলে। আমি বলি, ভয় মানে সত্যকে স্বীকার করা, কিন্তু তুমি এখন যা চাও সেটা আমি দিতে পারব না। সে ধীরে ধীরে আয়নার ভেতর মিলিয়ে যেতে যেতে বলে, তবে কেউ না কেউ আসবেই। আমি আয়নার কাছে হাত ছুঁয়ে বলি, আমি তোমার নাম মনে রাখব। আয়নার কাঁচ ঠান্ডা হয়ে যায়, বাতি জ্বলে ওঠে। আমি জানি এটা আর শুধু আমার আয়না নয়, এটা এখন সেই সব আত্মাদের আয়না যাদের গল্প বলা হয়নি। সেই ঘটনার পর আমি ঠিক করেছিলাম আয়নাটাকে সরিয়ে ফেলব। তবে সরানো সহজ না, কারণ যেই আয়নাটাকে নামাতে যাই, ঘরের বাতি নিভে যায়, কাচের ভেতর কুয়াশা জমে যায়, আর আমি যেন নিজের ছায়ার ভেতর আটকে যাই। তাই আমি সিদ্ধান্ত নেই এটি রেখে দেব, কিন্তু কেউ যেন ছুঁতে না পারে।
নীলা আমার উপর খুশি না। সে বলে, তোকে এখন একরকম পাগল লাগছে। আমি বলি, সব কিছু চোখে দেখা যায় না। একদিন হঠাৎ আমাদের ইউনিটে আসে একজন নতুন গেস্ট লেকচারার। নাম তার মারজান রহমান। তিনি পড়ান পার্সোনাল ট্রমা আর পারসেপশন। আমি অবাক হয়ে দেখি, ক্লাসে প্রথম দিন তিনি বলে ওঠেন আয়নার ব্যবহার আর আত্মপরিচয়ের সম্পর্ক। তারপর তিনি বলেন, আয়না শুধু একটা কাঁচ নয়, এটা একটা প্রবেশদ্বার, একটা প্রশ্ন। আমি একা পাওয়ার পর তার সাথে কথা বলি। তিনি আমার দিকে তাকিয়ে বলেন, তুমি আয়নার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাও? আমি অবাক হয়ে বলি, আপনি জানলেন কিভাবে? তিনি বলেন, কারণ তোমার চোখে এখনো নিজেরই প্রতিফলন দেখা যায় না। আমি চুপ করে থাকি। তিনি বলেন, আয়নার রহস্য বোঝার আগে নিজের চোখকে বিশ্বাস করতে শেখো। সেদিন রাতে আমি আবার আয়নার সামনে বসি, মোম জ্বালাই। কিছুক্ষণ পর আয়নায় ভেসে ওঠে মার্জান ম্যামের মুখ। আমি ভয় পাই না, বরং বলি, আপনি কে? তিনি বলেন, আমি সেই যাকে তুমি বিশ্বাস করতে পারো। আমি বলি, আপনি কি জান্নাতের মতো আরও একজন আত্মা? তিনি বলেন, আমি আত্মা নই, আমি তৈরি সেই আত্মার রূপ যাকে তুই জানতে চাস না। আমি বলি, তাহলে আপনি এখন আসলেন কেন? তিনি বলেন, কারণ এখন সময় এসেছে আয়নার শেষ প্রশ্নের মুখোমুখি হবার। হঠাৎ আয়নার ভেতরে আমি দেখি ছোটবেলার একটা দৃশ্য। মা আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলছে, কখনো নিজের চোখকে ভয় পাস না। আমি বুঝি আমি তখনই ভয় পেয়েছিলাম যখন নিজেকে চিনতাম না। আয়নার কাঁচের মধ্যে এবার আমি আরেকটা ছায়া দেখি, একটা কালো অবয়ব, যার কোনো মুখ নেই। সে বলে, আমি সেই তুমি, যাকে তুই দমন করিস, কিন্তু আমি তোর সাথেই থাকি। আমি বলি, তুই কি আমার ভয়? সে বলে, না, আমি তোর মিথ্যে সেই মুখ যা তুই সমাজের সামনে দেখাস। আমি একদম আয়নার গায়ে মুখ রাখি আর বলি, আজ থেকে আমি কেবল একটাই মুখ রাখব, আমার নিজের। আলো ঝলসে ওঠে, ঘরের বাতি জ্বলে যায়। আয়নার কাঁচ একবার ঝিম মেরে আবার শান্ত। সকালে দেখি নীলা ঘুম থেকে উঠে বলছে, আয়নার সামনে বসেছিলিস সারা রাত? আমি বলি, হ্যাঁ, আমি এবার নিজেকে চিনেছি। ঘরের কোণে রাখা আয়নাটা এখন আর কিছু বলে না, তবে আমি জানি আয়না কথা বলেই, যখন তুমি শোনার জন্য প্রস্তুত থাকো। সেদিন বিকেলে হোস্টেলে নতুন একটা মেয়ে এলো। নাম তার তানিয়া। মুখ চোখে একরকম কৌতূহল আর গলায় একটু বাড়তি সাহস। নীলা তার বন্ধু হওয়ায় তাকে আমাদের ঘরে রাত কাটাতে বলে। আমি রাজি হই না, তবুও নীলা বলে, এক রাত কিছু হবে না, আয়নাটাও তো এখন চুপচাপ। রাত বাড়ে। তানিয়া আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এটা তো দেখতে বেশ স্টাইলিশ। আমি চিৎকার করে বলি, ওখানে দাঁড়াবি না। সে হেসে বলে, তুই কি আয়নাকেও ভয় পাস? আমি বলি, ভয় পাওয়ার না পাওয়ার প্রশ্ন না, এটা তোর বোঝার বিষয় না। তানিয়া আয়নার দিকে তাকিয়ে বলে, আয় আয়না, আয় আমায় সত্যি দেখায়। তারপর কিছুক্ষণ চুপচাপ। আমি মনে করি হয়তো কিছু হবে না। তবে মাঝরাতে ঘুম ভেঙে দেখি ঘর অন্ধকার। ঘরের মাঝখানে তানিয়া দাঁড়িয়ে আছে। সে আয়নার দিকে মুখ করে একদম নড়ছে না। আমি উঠে গিয়ে তাকে ডাকি, কোনো সাড়া নেই। হঠাৎ সে বলে, আমি কে? আমি বলি, তুই তানিয়া? সে বলে, না, আমি তানিয়া না, আমি সেই যাকে আয়নায় দেখা যায় না, আমি সেই যাকে সবাই অস্বীকার করে। আমি পেছনে নীলাকে ডাকি, কিন্তু সে অচেতন পড়ে থাকে। তানিয়ার চোখে আর আলো নেই, গলা বদলে গেছে। আয়নার কাছে আমি দেখি তিনটি ছায়া। তানিয়া ধীরে ধীরে আয়নার ভেতর ঢুকে যেতে থাকে। আমি তার হাত ধরে টানতে যাই, কিন্তু সে ফিসফিস করে বলে, আমাকে যেতে দে। হঠাৎ আয়নার কাছে লেখা হয়, সব সত্য বলা হয় না, কিছু সত্য নেওয়ার মতো নয়। আমি বুঝি আয়নার ভেতরে কেউ এমন কিছু দেখিয়েছে যা তানিয়া মেনে নিতে পারেনি। আমি বলি, ফিরে আয়। সে বলে, যদি ফিরে আসি তাহলে আমি আর আগের আমি থাকব না। আমি বলি, কেউই আগের মতো থাকে না,
কিন্তু বাইরে যে আলোটা আছে সেটা তোর ভেতরের অন্ধকারের চেয়েও বেশি সত্য। তানিয়া কেঁদে ওঠে। আয়নার ভেতর থেকে তার মুখ ফিরে আসে। আমি টান দিয়ে তাকে বাইরে এনে ফেলি। সে মাটিতে পড়ে কাঁপছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সকালবেলা নীরা জেগে ওঠে, কিছুই মনে করতে পারে না। তানিয়া চুপচাপ ঘর ছেড়ে যায়, আর কখনো ফিরে আসে না। তবে যাওয়ার আগে সে আমার হাতে একটা কাগজ দিয়ে যায়। তাতে লেখা, আয়না সব দেখায়, কিন্তু তুমি যদি সত্যকে ভালোবাসো তবে সে তোমার রক্ষা করবে। আমি কাগজটা আয়নার পাশে রেখে দিই। আয়নার কাছে তখন শুধু আমার প্রতিবিম্ব, আর সেই লেখা, ভয় মানে অস্বীকার নয়, ভয় মানে মুখোমুখি হওয়া। তানিয়া চলে যাওয়ার পর আমি আর আয়নার সামনে বসি না। তবে আমার মন যেন টানতে থাকে আয়নার উৎসের দিকে। কে বানিয়েছে এ আয়না? কিভাবে এলো এটা আমার ঘরে? কেন এর মাঝে এত আত্মা, এত স্মৃতি? আমি পুরনো মালিকের খোঁজে যাই, বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি। তিনি বলেন এই ঘর আগেও এক মেয়ে ভাড়া নিয়েছিল, নাম ছিল জেরিন। তারপর সে একদিন নিখোঁজ হয়ে যায়। তার রুম থেকে পাওয়া গিয়েছিল শুধু একটি পুরনো আয়না। আমি বুঝি এটাই সেই আয়না। রাত হলে আমি আবার আয়নার সামনে বসি। আমি বলি, আয়না, তুই কোথা থেকে এসেছিস? কাঁচে ধীরে ধীরে জমে ওঠে শব্দ। আমি এসেছি সেই জায়গা থেকে যেখানে মানুষ নিজের মুখের চেয়ে ছায়াকে বেশি বিশ্বাস করে। আমি জিজ্ঞেস করি, তোর ভেতরে যারা আসে তারা কি চিরদিন আটকে থাকে? আয়না বলে, না, কেউ আসলে যায় না, কেউ গেলে ফিরে আসে। আমি বলি, জেরিন কোথায়? কাছে ভেসে ওঠে একটা মুখ, একদম নিস্তেজ্য, চোখ বন্ধ, মুখে ক্ষত। সে বলে, আমি জেরিন। আমি জানি তুই খুঁজছিস সত্য। আমি বলতে পারিনি, কারণ যখন আমি বলতে চেয়েছিলাম তখন কেউ শোনেনি। আমি বলি, কি হয়েছিল? সে বলে, আমার বোন মারা গিয়েছিল। আমি বারবার আয়নায় তাকে খুঁজেছি। সে এসেছিল, কিন্তু আমি ভয় পেয়ে তাকে ফিরিয়ে দিই। তারপর থেকে সে প্রতিদিন আমার আয়নার সামনে দাঁড়াত। একদিন সে বলল, যদি তুই আমায় মেনে না নিস তবে আমি তোর মুখ হয়ে যাব। আমি পালাতে চাইনি, কিন্তু পালিয়েও কোথাও যাইনি। আয়নার কাছে আমি আটকে যাই। আমি বলি, আমি কি তোর কিছু করতে পারি? সে বলে, যদি কখনো কেউ নিজের ভয়কে সত্যি মেনে নেয় তবে আয়নার সব বন্দী মুক্তি পায়। আমি চোখ বন্ধ করে বলি, আমি ভয় পাই। আমি নিজেকে ভয় পাই। আমি রাতের ঘুমে ডুবে যেতে ভয় পাই। আমি আয়নাতে নিজের অন্ধকার দেখতে ভয় পাই। এক ঝলকে বাতাস বয়ে যায়। আয়নার কাঁচ ফাটে না, কিন্তু ভেতরটা কাঁপে। আবার সেই গলার আওয়াজ, তুই এক ধাপ এগিয়েছিস, এখন আয়না তোর নয়। আমি ঘুম ভেঙে দেখি আয়না তার জায়গায় নেই। শুধু সেই পুরনো কাগজ তানিয়া রেখে গিয়েছিল সেটা পড়ে আছে। তার পেছনে লাল কালি দিয়ে লেখা, আগামী মুখ তুই হবি। আমি বুঝি আয়না হয়তো চলে গেছে, তবে তার গল্প শেষ হয়নি। কারণ ভয় কখনো মরে না, শুধু জায়গা বদলায়। সেই সকালে আয়নাটা যখন গায়েব পেলাম তখন চারদিক নীরব, অথচ বুকের ভেতরে বাজছিল এক অজানা শব্দ। পুরনো আয়নার জায়গায় পড়ে থাকা কাগজে লাল কালি দিয়ে লেখা ছিল, আগামী মুখ তুই হবি। আমি জানি আয়না এখন আমার নয়। আমি জানি কারো না, কিন্তু কোথাও একটা থেকে গেছে তার ছায়া। সেদিন রাতেই আমার ঘুমে দেখা দিল সেই একই মেয়ে, যার চোখ নেই, যার চুলে ঢেকে থাকে অর্ধেক মুখ। সে বলে, আয়নাটা চলে গেছে ঠিক, কিন্তু গল্পটা তো তোর ভেতরেই আছে। আমি চুপ থাকি। সে আবার বলে, আয়না তো শুধু কাঁচ না, আয়না হচ্ছে একটা আয়ু, যেখানে জমে থাকে না বলা কথা, না দেখা অশ্রু, আর ছায়ার মতন সময়। আমি জেগে উঠি, কিন্তু চোখের সামনে ঝাপসা হয়ে থাকে আয়নার ধূসর কাঁচ। আমি বুঝি
আয়নাটা নেই ঠিকই, কিন্তু আমি এখন নিজেই সেই দরজা যার ভেতর দিয়ে কিছু ঢুকে যেতে পারে, আবার বেরিয়েও আসতে পারে। পরদিন সকালে ইউনিভার্সিটিতে বসে আছি। নীলা চুপচাপ এসে বসে। সে বলে, গত রাতে একটা স্বপ্ন দেখেছি। তুই আয়নার ভেতর দাঁড়িয়ে আছিস আর বলছিস, সত্য বলো, সত্য বলো। আমি চমকে উঠি। আমি তো কিছু বলিনি। নীলা বলে, আয়নার মতো তোর চোখ দুটোও বদলে গেছে। আমি আয়নার কথা বলি না, তবে রাতে ঘরে ফিরলে বুকের ভেতর কাঁপুনি ধরে। ঘরের কোণে পুরনো পর্দার আড়ালে দেখি একটা ঢিবির মতো কিছু। তুলে দেখি সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা, ভেতরে ঠান্ডা এক আয়না। আমি স্পর্শ করি। আয়নার কাছে এবার কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট শুনি, আমি ফিরে এসেছি। আমি দৌড়ে দরজা খুলে বাইরে বেরোই। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি প্রতিটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে ছায়ার মতো কয়েকজন। তারা চুপচাপ আয়নার কাঁচের মতো চোখে তাকিয়ে আছে। আমি বুঝি আয়নাটা ফিরে এসেছে, কিন্তু শুধু আমার জন্য না, সবাই যার ভেতরে ভয় জমে থাকে তাদের জন্য। পরদিন খবরের কাগজে দেখি পাশের ডিপার্টমেন্টে এক ছাত্রী নিখোঁজ। তার রুম থেকে পাওয়া গেছে একটা আয়না, আর আয়নার গায়ে লেখা ছিল, আমি এখন দেখছি। আমি জানি আয়নার শ্বাস থেমে থাকে না, আয়নার গল্প শেষ হয় না। আমি এখন জানি আমি শুধু দর্শক না, আমি এক অংশ, একটা ছায়া, একটা মুখ। সবকিছু ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। নিশাত বুঝে গেছে আয়না এখন শুধু তার নয়, বরং এক ছড়িয়ে পড়া ছায়ার নাম। আয়নার কাছে আর কিছু লেখা থাকত না, শুধু জমে থাকত ঠান্ডা এক শ্বাস। ঘরের বাতি নিভে যেত, খুলে যেত দরজা, অথচ বাইরে কেউ থাকত না। সে ঠিক করল এবার সব জানতেই হবে। কে বানিয়েছিল এই আয়না? কেন এত আত্মা আটকে থাকে এর ভেতরে? আর কেনই বা এটা ফিরে ফিরে আসে? অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো আর্টিকেলে পায় এক গ্রামের নাম, যেখান থেকে নাকি প্রথম এক আয়না বানানো হয়েছিল, যেখানে লোকজন নিজের ভবিষ্যৎ দেখত। নিশাত একদিন সকালে ট্রেনে চেপে রওনা দেয় সেই গ্রামের দিকে। গ্রামের নাম তপ্তপুর। গ্রামটা এখন পরিত্যক্ত প্রায়, কেউ থাকে না সেখানে। ভাঙা ভাঙা ঘর, পুড়ে যাওয়া গাছ, মাটিতে পড়ে থাকা পুরনো কাঠ। গ্রামের এক বৃদ্ধ বলে সেই আয়নার গল্প এখানে শুরু হয়েছিল অনেক বছর আগে। গ্রামের এক কুমার তার মৃত মেয়ের ছবি মনে রেখে বানিয়েছিল এক কাঁচের আয়না। তিনি বলেছিলেন, এ আয়নায় যদি মন থেকে দেখা যায়, তবে মনের ভেতরে সব সত্য দেখা যায়, এমনকি মৃতরাও ফিরে আসে। প্রথমে লোকজন মজা মনে নিয়ে গিয়েছিল সেই আয়না। এরপর একদিন গ্রামের মেয়েরা একে একে অদ্ভুত ব্যবহার শুরু করে দেয়। কেউ চুপ হয়ে যায়, কেউ আকাশের দিকে তাকিয়ে কথা বলে। একদিন পুরো গ্রামে আগুন লাগে, প্রায় সব কিছু পুড়ে যায়, কিন্তু যে ঘরে আয়নাটা ছিল সেই ঘর অক্ষত থাকে। তারপর সেই আয়না আর কখনো খুঁজে পাওয়া যায়নি। নিশাত জানে এখন সে যা দেখছে তা ইতিহাস নয়, বরং বর্তমানের ছায়া। সে সেই ঘরের ভেতরে ঢোকে, সেখানেও এখনও একটা কাঠের বাক্স পড়ে আছে। সে খোলে, ভেতরে কিছু নেই, তবে মেঝের নিচে চাপা দিয়ে রাখা থাকে একটা পুরনো চিঠি। চিঠিতে লেখা, আমি বানিয়েছিলাম সত্য দেখার আয়না, কিন্তু মানুষ সত্য চায় না, তারা চায় প্রতিচ্ছবি। তাই আয়না এখন প্রতিহিংসা। নিশাত কেঁপে ওঠে। সে ঘর থেকে বেরিয়ে আসে। পেছনে থেকে একটা ফিসফিস, তুই তো আমাকে খুঁজতে এসেছিলি, এখন আমাকে নিয়ে যা। সে দেখে পাশে দাঁড়িয়ে সেই মেয়েটা, যার চোখে মুখ নেই। সে চায় নিশাত তাকে নিয়ে ফিরুক শহরে। নিশাত কিছু বলে না। সে ব্যাগে সেই চিঠিটা রাখে, চোখ বন্ধ করে ভাবে, যদি সত্য ভয় হয়, তাহলে আমি ভয় নিয়েই বাঁচব। তার পিছনে আয়নার মতো শীতল কাঁচে আবার ফুটে ওঠে একটা ছায়া। তবে এবার ছায়াটা শুধু চেয়ে থাকে, বলে না কিছু।
সে যেন অপেক্ষা করে। গ্রাম থেকে ফিরে আসার পর নিশাতের চারপাশে সবকিছু কেমন বদলে যেতে থাকে। সে আর আয়নার সামনে বসে না, তবুও জানে কোনো এক আয়না তাকে দেখছে। সে ক্লাসে গিয়ে আয়নায় নিজের চোখ দেখে না, বাসে বসে আয়নায় নিজেকে চিনতে পারে না। রাতে একদিন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। সেখানে মাটির নিচে পড়ে আছে শত শত ভাঙা আয়নার টুকরো। সব কাঁচে দেখা যায় এক একটা মুখ। কেউ কাঁদছে, কেউ হেসে উঠছে, কেউ শুধু চেয়ে আছে। তাদের সবার মাঝে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, মুখহীন, হাতে এক আয়না নিয়ে। সে বলছে, আয়নাটা তোর নয়, তুই শুধু বাহক। তুই শুধু সময়ের এক ফালি, যার মধ্যে দিয়ে আমি নিজেকে টিকিয়ে রাখি। নিশাত বলে, আমি কি করব? সে বলে, আয়নাটাকে যেখানে সব শুরু হয়েছিল সেখানে ফেরত দে। নিশাত জেগে উঠে, ঠিক করে এবার শেষ করতে হবে সবকিছু। সে জানে আয়নাটা হারিয়ে যায়নি, শুধু রূপ বদলেছে। সে ব্যাগে সেই পুরনো চিঠিটা রাখে, তারপর চলে যায় সেই পুরাতন বাড়িতে, যেখানে একসময় সে আয়নার ছায়া প্রথম দেখে। বাড়ির দরজা খুলতেই শীতল বাতাস ছুটে আসে। মনে হয় 100 বছর ধরে জমে থাকা নীরবতা ছুঁয়ে গেল নিশাতের গা। ঘরের এক কোণে সে দেখে একটা চৌকি, আর তার উপরে মোড়া কাপড় খুলতেই বের হয় সেই আয়না, একদম আগের মতো, তবু যেন নতুন। আয়নার কাছে নিজেকে দেখতে পায় না, শুধু কুয়াশার মতো একটা ছায়া। সে আয়নার সামনে বসে, চোখ বন্ধ করে বলে, আমি সত্য চাই, আমি ভয় পাই, কিন্তু আমি লুকাব না। কিছুক্ষণ চুপচাপ, তারপর কাঁচে ভেসে ওঠে সেই কুমার, যার হাতে আয়নাটার জন্ম হয়েছিল। সে বলে, আমি বানিয়েছিলাম দেখে দেওয়ার জন্য, কিন্তু মানুষ দেখে ভুলে যায়, তারপর ভয় পায়, ভয় পেয়ে পালায়, পালিয়ে গিয়েও ঘুরে ফিরে আসে। নিশাক বলে, তাহলে এর শেষ কোথায়? সে বলে, শেষ তখনই যখন কেউ সত্য দেখে ভেঙে পড়ে না, বরং দাঁড়িয়ে থাকে। তখন আয়না আর আয়না থাকে না, তখন সে হয়ে যায় প্রতিচ্ছবির শেষ রেখা। হঠাৎ ঘরের চারপাশ কেঁপে ওঠে, আয়নার কাছে ফাটল ধরে। নিশাত জানে সময় এসে গেছে। সে আয়নাটাকে তুলে নেয়, নিয়ে চলে আসে গ্রামের শেষ সীমানায়, যেখানে একটা পুরনো কুয়া আছে। সে আয়নাটাকে কুয়ার পাশে রেখে বলে, আমি কাউকে ভয় দেখাতে চাই না, আমি কাউকে আটকে রাখতে চাই না, আমি শুধু আলো চাই। সে আয়নাটা কুয়ার ভেতর ফেলে দেয়, কোনো শব্দ হয় না, শুধু বাতাস ভারী হয়ে যায়। নিশাত জানে আয়নার কাচ এখন অন্ধকারে বিশ্রাম নিচ্ছে। কিন্তু সে জানে এটা শেষ না, কারণ আয়না ভাঙে না, শুধু জেগে থাকে, কখনো মুখ, কখনো ছায়া। 5 বছর কেটে গেছে। নিশাত এখন ঢাকায় কাজ করে এক প্রকাশনা সংস্থায়। তার জীবনে আয়না নেই, কিন্তু আয়না যে জীবন ছেড়ে দেয় না, সেটা বোঝা গেল এক বসন্তের বিকেলে। তপ্তপুর গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক কিশোর। নাম তার রাহিন। সে গ্রামের কেউ নয়, বেড়াতে এসেছে চাচার বাসায়। বনের ধারে খেলা করতে করতে হঠাৎ একটা পুরনো কুঁয়ো দেখে তার পাশে জং ধরা লোহার রেলিং আর মাটির ওপরে পড়ে থাকা অর্ধেক ভাঙা একটা আয়নার টুকরো। সে সেটা হাতে তোলে। আয়নার কাঁচে নিজের মুখ দেখা যায় না, কিন্তু এক ফাঁকে সে দেখতে পায় কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে দেখে কেউ নেই। আয়নার টুকরোটা সে পকেটে ভরে নিয়ে আসে। সেই রাতেই সে স্বপ্ন দেখে আয়নার ভেতরে ঢুকে গেছে কোথাও, যেখানে শুধু ঘর আর ঘর। প্রতিটা ঘরের দরজার গায়ে লেখা একটা নাম, কোনোটা রাবিয়া, কোনোটা জেরিন, কোনোটা জান্নাত। সেই ঘরের ভেতরে একটা দরজায় দেখে লেখা নিশাত। সে দরজা খুলতে চায়, কিন্তু দরজার গায়ে ছায়ার মতো একটা মেয়ে এসে দাঁড়ায়, বলে, এটা এখনো খোলা যায় না। রাহিন ঘুম ভেঙে উঠে দেখে তার পকেটে রাখা আয়নার টুকরোর গায়ে লাল দাগ। সে ভয়ে কাউকে কিছু বলে না। পরদিন সে আয়নার টুকরো দিয়ে খেলতে গিয়ে হাত কেটে ফেলে। রক্ত পড়ে আয়নার কাঁচে। কাঁচে হঠাৎ শব্দ ভেসে ওঠে, তুমি এসেছ তাই আমি ফিরছি। সেই রাতে সে আর ঘুমাতে পারে না। তপ্তপুরের বাতাস ভারী হয়ে আসে। গ্রামের মানুষজন বলে, আবার শুরু হলো সেই পুরনো কথা। রাহিন এবার তার চাচার পুরনো আলমারি খুলে দেখে, ভেতরে একটা পুরনো ছবি, একটা মেয়ে যার চোখে গভীরতা। নাম তার নিশাত। ছবির পেছনে লেখা, যদি এটা আবার জেগে ওঠে তবে তাকে আগুনে ফিরিয়ে দিও। রাহিন জানে সে কিছু ভুলে গেছে। সে এখন শুধু জানে
আয়না তাকে ডাকছে। সে আয়নার টুকরো হাতে নিয়ে গ্রামের বাইরে চলে যায়। সেখানে আগুন জ্বালায়, আয়নার টুকরো ছুঁড়ে দিতে চায়, কিন্তু আগুন নিভে যায় বাতাসে। পেছন থেকে এক গলা বলে, আগুন নয়, সত্যই পারে আয়নাকে থামাতে। তুমি কি সত্য বলবে? রাহিন চোখ বন্ধ করে বলে, আমি ভয় পাই, কিন্তু আমি পালাবো না। আমি জানি আমি কে। হঠাৎ আয়নার কাছে তার প্রতিচ্ছবি ফিরে আসে। সাথে ফিরে আসে সেই মেয়েগুলোর মুখ। তারা চুপচাপ তাকিয়ে থাকে, তারপর মিলিয়ে যায়। রাহিন আয়নার টুকরোটা ভেঙে ফেলে মাটিতে। একটা আলো ছড়িয়ে পড়ে। আকাশে বাতাসে একটা দীর্ঘ নিঃশ্বাস। এবার সত্য বলা হয়। আর আয়না ঘুমিয়ে পড়ে চিরতরে। রাইন যখন আয়নার টুকরো ভেঙে ফেলল, তখন চারপাশে শুধু আলো আর শ্বাসের শব্দ। সবাই ভেবেছিল এবার সব শেষ, কিন্তু শেষ শব্দটা সত্যের মতো ধোঁয়াটে। যে আয়নার কাছে এতদিন ধরে ছায়ারা জমেছিল, সেই কাছের প্রতিটা টুকরো ছিল আলাদা। জীবনের মতো একটি টুকরো মাটির নিচে পড়ে যায়, আর সেই টুকরোর প্রতিফলনে তখন একজোড়া চোখ খুলে যায়। ঢাকার এক কোণে নতুন একটা দোকান খোলে, নাম প্রতিচ্ছবি। দোকানে পুরনো আয়না বিক্রি হয়। ৩ মাস পর নিশাতের নাম না জানা এক পাঠক একটি প্যাকেট পায় তার ঠিকানায়। ভেতরে থাকে একটি আয়না আর একটি চিরকুট। তুই হয়তো ভাবছিস সব শেষ, কিন্তু আয়না কি কেবল কাঁচে তৈরি? নিশাত জানে না কে পাঠিয়েছে। সে আয়নাটার দিকে তাকায়। তাতে তার মুখ নেই, তাতে শুধু একটি অচেনা মুখ বলে, তুই কি ভাবছিস তুই পালিয়ে বাঁচবি? নিশাত আয়নাটা নামিয়ে রাখে। তবে রাতে ঘুম আসে না। আয়নার ভেতর থেকে যেন কেউ শব্দ করে উঠে। একদিন সে ঠিক করে দোকানটাতে যাবে। প্রতিচ্ছবি। যখন পৌঁছায় তখন দোকান বন্ধ, কিন্তু কাঁচের বাইরে আয়নার মতো জমে থাকে নিজের প্রতিফলন। সে ফিরে যেতে চায় না, তবু ফিরে যায়। তবে জানে এবার যা জেগে উঠেছে তা শুধু আয়না না। আয়না এখন বইয়ের পাতায়, আয়না এখন ফোনের ক্যামেরায়, আয়না এখন চোখের কর্নিয়ায়। যেখানে তুমি নিজেকে দেখতে পাও না, সেখানে আয়নায় বলে তোকে কে। আর এক রাতে যখন নিশাতের ঘরে বাতি নেভে, আয়নার কাছে জ্বলে ওঠে আগুনের মতো এক আলো, আর কাঁচে আবার সেই লাইন, আমি ঘুমাইনি, আমি এখন দেখি, আমি এখন শুনি, আর আমি এখন বলবো। নিশাদ আয়নাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, কিন্তু যা ঘুমায় তাকে চিরদিন ঘুমিয়ে থাকে। ৬ মাস কেটে গেছে। সে এখন অন্য শহরে থাকে, নতুন বাসা, নতুন ঘর, নতুন আয়না। তবে আয়না নিজে কি পুরনো হয়? এক রাতে ঘরে লোডশেডিং হয়। মোবাইলের আলোয় আয়নার দিকে তাকিয়ে দেখে তার মুখটা কিছুটা অস্পষ্ট। সেভাবে হয়তো গ্লাসে ধুলো। কিন্তু আলো যখন ফ্ল্যাশ মোডে যায়, তখন আয়নার কাছে তার পেছনে দাঁড়িয়ে থাকা কারো ছায়া। সে ঘুরে দেখে কেউ নেই। তারপর আয়নার নিচে পড়ে থাকা একটা কাগজের টুকরো চোখে পড়ে। লেখা, তুই কি জানিস আয়না ভাঙলে প্রতিটা টুকরো এক একটা গল্প হয়ে যায়? সে ভয় পায় না, তবে আয়নার নিচে এক জায়গার ফাটল ধরে। ভেতর থেকে শব্দ আসে, একটা মেয়ে কাঁদছে। নিশাত আয়নার সামনে বসে বলে, কে তুই? ভেতর থেকে আসে গলা, আমি সেই যাকে তুই ভুলে গেছিস। আমি সেই যাকে আয়নার ভেতর রেখে এসেছিলি। আমি সেই তুই। হঠাৎ কাঁচে ভেসে ওঠে সেই পুরনো মুখ, ছায়ার মতো তীব্র চোখ। সে বলে, তুই পালিয়ে থাকবি আর আমি তোর হয়ে বাঁচব। নিশাত বলে, আমি আর পালাতে চাই না, আমি এবার মুখোমুখি হব। আয়নার কাঁচ কাঁপে, বাতাস ভারী হয়, শব্দ সে দেয়ালের ভেতর থেকেও। সে আয়নাটাকে তুলে জানালার দিকে ছুঁড়ে মারে। কাঁচ ভাঙে না, বরং আয়নার কাঁচে ফোটে ওঠে আগুনে লেখা একটা লাইন, যা আমি দেখাই তা সত্য না, যা তুই লুকাস সেটাই আয়না। নিশাত জানে এটা থামানো যাবে না। সে আয়নাটা নিয়ে চলে যায় শহরের বাইরে, পুরনো নদীর ধারে। একটা পাথরের নিচে আয়নাটা রেখে বলে, আমি তোকে স্বীকার করি, কিন্তু আমি তোকে আশ্রয় দেই না। আয়নার কাছে এবার কিছু নেই, শুধু অন্ধকার। সে আয়নার ওপর মাটি চাপা দেয়। ফিরে আসে নিজের ঘরে। আয়নার বদলে দেয়াল ঝকঝকে। তার প্রতিচ্ছবি প্রথমবারের মতো একা। আর পাশে রাখা পুরনো কাগজে লেখা থাকে, যদি তুই
আয়নাকে স্বীকার করিস তবে আয়নাও তোকে ছেড়ে দেবে।